সো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের বিস্তার সম্ভাবনা ও পরিমাপ অধ্যায়টা, অর্থাৎ 10 নম্বর অধ্যায়। এখানে দুইটা অধ্যায় আছে, 10.1 অ্যান্ড 10.2। সো 10.1 যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটিস্টিক্সের একটা অধ্যায়, অর্থাৎ পরিসংখ্যানের রিলেটেড একটা অধ্যায়। বলতে পারো এই অধ্যায়টা এক প্রকার সম্পূর্ণরূপেই পরিসংখ্যান এর উপর ভিত্তি করে তৈরি করা একটা অধ্যায় 10.1 যে অধ্যায়টা আছে। আর 10.2 যে অধ্যায়টা আছে সেখানে তোমরা বিভিন্ন প্রবাবিলিটির অঙ্কগুলোকে করবা, অর্থাৎ সম্ভাবনা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা 10.2-তে করবা। আজকে মূলত আমরা 10.1টা শুরু করতে যাচ্ছি। 10.1 শুরু করার সময় তোমাদের আমি প্রথমেই যে বিষয়টা বলবো যে তোমাদের 9-10-এ যেরকম তোমরা পরিসংখ্যানটা যখন করতাম সেখানে তোমরা কিছু সূত্র ইউজ করতে এবং তার মাধ্যমে তোমরা বিভিন্ন বক্স তৈরি করতা, হয়তো সেখানে গ্রাফ করতা। যদিও গ্রাফটা তোমাদের এই হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 10.1 অধ্যায়ে লাগবে না, কিন্তু ওই সিস্টেমে যে অঙ্কগুলো তোমরা করতা, যেমন গড় নির্ণয় করতা, মধ্যক নির্ণয় করতা, প্রচুরক নির্ণয় করতা, ওই টাইপেরও কিছু কিছু বিষয় তোমাকে এখন একটু নির্ণয় করা শিখতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডে মোটামুটি আমি এখানে 6টা সূত্র দিয়ে রাখছি। যদি এই 6টা সূত্রগুলোকে ভালো করে মাথায় রাখতে পারো তাহলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তবে একটা কথা তোমাদের আমি প্রথমে বলে নিতে চাচ্ছি, সেটা হলো 10.1 অধ্যায়টা থেকে তুমি কখনোই ফুল সৃজনশীল পাবা না যদি না তোমার লাক খুব ভালো থাকে। সো যদি বলা হয় তাহলে ভাই এটা পড়ে আমাদের সুবিধাটা কোথায়? সুবিধাটা হলো যেহেতু 10.1 10.2 দুইটা মিক্স করে একটা সৃজনশীল অবশ্যই আসবে। এই বিভাগের মধ্যে একটা সৃজনশীল 10.1 10.2 থেকে মিক্স করে তুমি একটা পাবা। তাহলে 10.1টা করার মাধ্যমে তুমি ম্যাক্সিমাম 6 মার্কস পাবা, সর্বোচ্চ 6 মার্কস পাবা। অনেক সময় দেখা যায় যে 10.1 থেকে মাত্র 4 মার্কস আসে, কিন্তু আসবে। বুঝতে পারছো কথা কি বলছি? আর 10.2 থেকে তো অবশ্যই আসবে। সো বলা যেতে পারে 10.1 10.2 দুইটা অধ্যায় ইম্পর্টেন্ট, তবে 10.1টা পারলে তুমি হয়তোবা 6 মার্ক পরীক্ষার মধ্যে পাবা। ওকে, অপরদিকে 10.2 যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো অতটা বেশি জটিল না, অতটা সময় লাগে না, মোটামুটি একটু সহজেই সলভ করা যায়। আমি তোমাদের জন্য আজকে এই অধ্যায়ের উপর ভিত্তি করে অনেক কিছু টেস্ট পেপার থেকে, কিছু বই থেকে কিছু অঙ্ক আমি সিলেক্ট করে রাখছি। সেই অঙ্কগুলো আমি দেখাবো যে এই সূত্রগুলোকে ইউজ করার মাধ্যমে তুমি কিভাবে করে অঙ্কগুলো করতে পারো। তোমরা হয়তো জানো যে পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু বক্সগুলোকে তৈরি করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন হয়। এই জন্য আমি যে কাজটা করবো, আমি একটা চিন্তা ভাবনা করছি যে সূত্রগুলো সম্পর্কে তোমাকে একটু বলে তারপরে আমি প্রত্যেকটা কোশ্চেন শুরু করার আগে তাদের বক্সগুলোকে আমি আলাদা করে করব, বোর্ডে করে রাখবো। করার পরে আমি সরাসরি তখন ভিডিওটা শুট করে সরাসরি তোমাদের শুধুমাত্র বক্সটা আমি দেখাই দিব এবং তারপরে বক্স তোমাদের সামনে আমি ক্যালকুলেশনটা করব, মূল যে ক্যালকুলেশন সূত্রের যেটা। কিন্তু প্রত্যেকটা বক্স তোমাদের সামনে যদি আমি এইভাবে তৈরি করতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে, কারণ এখানে অনেক ক্যালকুলেশন করতে হয়। আর বক্সগুলা লাইন বাই লাইন অ্যারো আমাকে কলাম সারি কাটতে হবে, প্রচুর টাইম এর ব্যাপার হয় যে ভিডিওটা তখন অনেক লম্বা হয়ে যাবে। কারণ যেহেতু আমাদের এখানে মোটামুটি 6টা সূত্র আছে, আমাকে মোটামুটি আমি চিন্তা ভাবনা করছি তোমাদের আজকে 4 থেকে 5টা বক্স আমি তোমাদের দেখাবো যে এই বক্সগুলোকে বিভিন্ন কোশ্চেন চাইলে সেখান থেকে কিভাবে করে তোমরা কোন কোন সূত্র ইউজ করার মাধ্যমে সেগুলোকে তোমরা সলভ করতে পারো। এটা হলো ওভারঅল আমার আজকের প্ল্যানিং। ওকে, যেহেতু এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে 4 বা 6 মার্কস পরীক্ষাতে আসছে, সেহেতু তোমাদের এই অধ্যায়টা কোনোভাবেই মিস করাটা আমার মনে হয় ঠিক হবে না। তবে একথা সত্যি যে এই অধ্যায়টা খুবই সোজা। অর্থাৎ পরিসংখ্যান এর অধ্যায়গুলো তোমরা তো জানোই বরাবরই, কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু খুবই সোজা হয় এবং এই অধ্যায় থেকে অ্যান্সারগুলো করা খুব সুবিধা হয় যে কোনো একটা স্টুডেন্টের পক্ষে। সেহেতু তোমাদের পক্ষে এই অধ্যায়টা পারাটা খুবই সোজা একটা ব্যাপার হবে। শুধুমাত্র একটু খালি দেখবা যে আমি বিভিন্ন সূত্রের বিভিন্ন শব্দগুলোকে কোথা থেকে কোন বক্সকে কিভাবে বিবেচনা করে একটা ম্যাথকে সলভ করতে পারি। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি দেখাবো তোমরা গাণিতিক গড়ের সূত্রটা তোমরা 9th লেভেলে পড়ে আসছো, x bar = summation f(x(i)/n)। এছাড়া একটা সূত্র আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। এই সূত্র তোমাদের বইয়ের মধ্যে আছে, কিন্তু এই সূত্র থেকে অঙ্ক আসলে ইন্টারমিডিয়েটে খুবই কম আসে। তারপরে যদি আসে তাহলে সেক্ষেত্রে তুমি 9th সূত্র ইউজ করতে পারবা, যেটা তুমি পড়ছিলা a + summation f(i)/n * h বা c যে সূত্রটা পড়ছিল সেই সূত্রটা তুমি ইউজ করার মাধ্যমে খুব সহজেই 9-10 যে গাণিতিক গড় নির্ণয় করা শিখছিলে সেটা সলভ করতে পারবা। সো যেহেতু এটা ইন্টারমিডিয়েট লেভেলে একদমই আসে না বললেই চলে, এই জন্য আমি আসলে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়টা পুনরায় আর দেখাইতে চাচ্ছি না। আচ্ছা, এবার তাহলে মূল বিষয়টা যেটা দাঁড়ালো যে আমরা গাণিতিক গড় এটা আমরা একটু দেখবো, যদি এটা আমরা আগে থেকেই পারি, এটা আমরা 6-7 থেকে এটা পারি। সো এটা আমাদের আপাতত একটুখানি দেখলেই হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। মূল যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে মোস্ট অফ দ্য টাইম যে কোশ্চেনটা সব সময় প্রায় আসে, তুমি বলতে পারো যে যদি আমি টেস্ট পেপারের সৃজনশীলগুলোকে একটু ফলো করি তাহলে আমি দেখতে পারবো সেখানে 80% সৃজনশীলের মধ্যে
এই 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্রের অঙ্ক আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্রের অঙ্ক একটা খ নাম্বারে বা একটা গ নাম্বারে আসছে, মানে কন্টিনিউয়াসলি খ বা গ নাম্বার সূত্রের অঙ্ক একটা না একটা ভাবে আসছেই, হয় খ আসছে না হয় গ আসছে। মজার ব্যাপার, খ এবং গ অথবা 2 এবং 3 নাম্বার যে সূত্র দেখতে পাচ্ছ, এই দুটো সূত্র প্রায় সেম, একই রকম। জাস্ট দেখো আমি একটু বলে দিচ্ছি, উচ্চারণটা একটু বলে দিচ্ছি, বাদ বাকি ক্যালকুলেশন করার সময় তোমরা দেখতে পারবা। এটা সিগমা স্কোয়ার অথবা কেউ কেউ এটাকে এস স্কোয়ার দ্বারা প্রকাশ করে, যে যেভাবে করে যায় তুমি যেটা ইউজ করতে চাও সেটা ইউজ করতে পারো। সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই, এখানে একটা ব্যাপার, সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন তার হোল স্কোয়ার। এটা আমাদের মূল সূত্র। আমি আবারও বলতেছি যে ভেদাঙ্ক, এটা হলো ভেদাঙ্ক যখন নির্ণয় করতে বলবে তখন তুমি এই সূত্র ইউজ করবা, শুধুমাত্র যখন ভেদাঙ্ক নির্ণয় করতে বলবে তখন তোমাকে এই সূত্র ইউজ করতে হবে। সিগমা স্কোয়ার আর এস স্কোয়ার যেটাই লেখো না কেন ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই স্কোয়ার এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু শুধুমাত্র এক্স আই এর উপরে আছে, নট এফ আই, খেয়াল রাখবা বিষয়টা, বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন, এই পুরাটার হোল স্কোয়ার। তাহলে আমি খুব সহজে সেখান থেকে ভেদাঙ্ক সিগমা স্কোয়ারের মানটা বের করতে পারবো। তবে কখনো কখনো সিগমা স্কোয়ার বা ভেদাঙ্ক নির্ণয় করার সময় এই যে তুমি রেড কালারে যে মার্ক করা যে সূত্র দেখতে পাচ্ছ, এটা অনেক সময় ইউজ করতে হতে পারে। এটা কখন ইউজ করবা, এটা কখন ইউজ করবা, আমি সেই সম্পর্কে তোমাকে আলোচনা করব, কোনো সন্দেহ নাই। আমি আরো বলতেছি কখন কোনটা ইউজ করতে হবে সেটা তোমাকে আমি দেখাবো। কোন উদ্দীপক থাকলে, কোন রকমের বক্স দেওয়া থাকলে তুমি সেটাকে কোন সিস্টেমেটিক ওয়েকে সলভ করবে, আমি সবগুলো তোমাকে এক এক করে সব দেখাবো। আচ্ছা, তাহলে মূল বিষয়টা যেটা দাঁড়াইলো যে সোজা কথা যদি একদম বলে দিই যে তোমার সামনে যদি কোনো একটা বক্সের মধ্যে গণসংখ্যার মান দেওয়া থাকে তখন তুমি এই প্রথম সূত্রটা ইউজ করবা, সিগমা স্কোয়ার যেটা। আর যদি গণসংখ্যার মান না দেওয়া থাকে দেন তুমি শুধুমাত্র সিগমা স্কোয়ারটা ইউজ করবা, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। ওকে, আমি বাদ বাকিটা আমি যখন অঙ্কগুলো করবো তখন দেখাবো যে কিভাবে করে তুমি কার কার মান কিভাবে বের করার মাধ্যমে খুব সহজেই, কতটা সহজে তুমি সলভ করতে পারো। আর পরিমিত ব্যবধান ব্যাপারটা খুবই সোজা, যারা ভেদাঙ্গের অঙ্ক পারে তাদের জন্য পরিমিত ব্যবধানের অঙ্ক কোনো ব্যাপার না। কেন? তুমি দেখো যে এখানে সিগমা বা এস আছে, আগে কি ছিল সিগমা স্কোয়ার বা এস স্কোয়ার, তার মানে সোজা কথায় বলতে গেলে এই স্কোয়ারটা যদি ওই পাশে পাঠিয়ে দেই আমরা কি হবে, রুট হবে। এক্স্যাক্টলি স্কোয়ার ছাড়া সিগমা বা এস এই জিনিসটাকে মূলত পরিমিত ব্যবধান বলা হয়। অর্থাৎ মজার ব্যাপার, তুমি যদি ভেদাঙ্কের মানটা প্রথমে বের করো এবং ওই রেজাল্টটাকে তুমি যদি রুট করে দাও, যে অ্যান্সারটা পাবা সেটাই অ্যাকচুয়ালি পরিমিত ব্যবধান। আশা করি বুঝতে পারছো, এখানে কারোর কোনো সন্দেহ নাই। আমি আবারও বলতেছি যে তোমরা যদি ভেদাঙ্কের সূত্রটা ইউজ করতে পারো, আমি অ্যাকচুয়ালি এই 2 এবং 3 একসাথেই করাবো একটা অঙ্কের মধ্যে। তুমি যদি ভেদাঙ্কের মানটা বের করতে পারো, তুমি সেই মানটাকে জাস্ট খালি লাস্টে গিয়ে স্কোয়ার তার পরিবর্তে রুট করে দিব অপোজিট সাইডে, তুমি এই পাশ থেকে শুধু সিগমা বা শুধু এস এর মানটা পেয়ে যাবে, তোমার পরিমিত ব্যবধান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো যে ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান থাকলে কি করতে হবে। বাদ বাকিটা আমি বক্স করলে তোমাকে আমি আরো ক্লিয়ার হতে পারবো যে কিভাবে কি করতে হবে। আমি জাস্ট একটু কিছু বেসিক কিছু আইডিয়া তোমাকে এখন আপাতত দিচ্ছি। এরপরে যে বিষয়টা আমি কিছু সৃজনশীলের মধ্যে আমি কিছু একটু নোটিশ করে দেখলাম যে মাঝে মাঝে গড় ব্যবধান নির্ণয় অথবা চতুর্থক ব্যবধান নির্ণয় করাটা মাঝে মাঝে তারা জানতে চায়। যদিও এটা আসলে খুব কম বোর্ডে আসে, খুব কম সংখ্যক স্কুলে আসে, তবে অনেক সময়ই দেখা যায় যে বিশেষ করে যখন এই অধ্যায় থেকে 6 মার্কস অলমোস্ট আসে তখন দেখা যায় যে চতুর্থক ব্যবধান নামক একটা ব্যাপার তারা বেশিরভাগ সময় পরীক্ষাতে দিয়ে দেয়। এটা গড় ব্যবধান, এটা খুবই সোজা একটা ব্যাপার। গড় ব্যবধান অনেকটা তুমি বলতে পারো যে গাণিতিক গড় টাইপের, একটু জাস্ট একটা দুটা বক্স একটু বেশি করতে হয়, এছাড়া কিছুই না, জাস্ট খুবই সোজা, আমি দেখাবো না। কিন্তু চতুর্থ ব্যবধান প্রসেসটার মধ্যে একটু, এটা একটা লেন্থি প্রসেস, এটার মধ্যে অনেক কিছু করতে হয়, অনেক কিছু কাহিনী আছে। মূলত চতুর্থ ব্যবধানের সূত্রটা হলো Q3 - Q1/2। এটা সিম্পল সূত্র, একদম ফিনিশিং লাইনে তুমি যে সূত্র ইউজ করবে সেটা হলো Q3 - Q1/2। এখানে Q1 এবং Q3 নির্দিষ্ট কিছু লাইনকে বিলং করে, অর্থাৎ Q1 ইকুয়াল টু, লাইনটা দেখতে পাচ্ছ একটা বড় একটা লাইন, N × 1/4 - FC/FM × C। ওকে, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ কোথায় কি আমরা এই অঙ্ক করানোর সময় তোমাকে বলবো না, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা অর্থ এটা, এটাকে এভাবে করে বুঝবো, এটাকে ওইভাবে করে বুঝবো। ওকে, আর Q3 হলো N জাস্ট খালি 3, জাস্ট এখানে N × 1 ছিল Q1 এর জন্য, বাদ বাকি পুরো লাইন যা ঠিক তাই, শুধুমাত্র এখানে ওই 1 এর জায়গায় 3 লিখবো, N × 3/4 - FC/FM × C। ওকে, এটা হলো Q1/Q3। আমি আবার বলতেছি এই Q1 হলো এই Q1 আর এই Q3 হলো এই Q3, অর্থাৎ মূল সূত্রটা, চতুর্থ ব্যবধানের মূল সূত্র হলো Q3 - Q1/2, যেখানে Q1 এর জন্য তোমাকে এই সূত্র ইউজ করে মান বের করে নিতে হবে কতক্ষণ, তারপরে Q3 সমান এই সূত্র ইউজ করে মাধ্যমে তোমাকে কিছু মান বের করে নিতে হবে, তারপরে Q1 এবং Q3 মানটা তুমি এখানে অ্যাপ্লাই করলেই তোমার চতুর্থ ব্যবধান
ব্যাপারটা বের হয়ে যাবে। ওকে, আরেকটা বিষয় হলো অনেক সময় চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে বলে, এটা খুবই কম বলে, তবে এটা একই বিষয়। এই চতুর্থক ব্যবধানের অঙ্কতেই এটা বের করতে বলে যে চতুর্থক ব্যবধানাঙ্ক বের করো। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে ওই একই রকম Q1 Q3 মান জানা থাকতে হবে বা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে তুমি এই লাইনের মধ্যে মানটা বসাবা এবং এই মানটা অলওয়েজ পার্সেন্টেজে বের হবে। তার মানে সূত্রটা কি দেখো খেয়াল করে, Q3 মাইনাস Q1 বাই Q1 Q3 প্লাস Q1, মানে অনেকটা সিম্পল লাইন, জাস্ট খালি বিয়োগ আর যোগ, অর্থাৎ Q3 প্লাস Q1 মাইনাস Q1 আর Q3 প্লাস Q1 ইন্টু 100%। ওকে, সো এই হলো আমাদের ওভারঅল সূত্র। আমি তোমাদেরকে মূলত সাজেস্ট করবো যে মোস্ট অফ দ্য টাইম ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধানতা পরীক্ষার মধ্যে চাই, তবে তোমাকে চতুর্থ ব্যবধান কনসেপ্টটা তোমাকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে, কারণ এটা মাঝে মাঝে কোশ্চেন যদি একটু সামান্য ডিফিকাল্ট করার চিন্তা ভাবনা তারা করে, তাহলে হয়তো বা চতুর্থ ব্যবধান বা এই 5 নম্বর সূত্রের অঙ্ক তোমাকে তখন করতে হতে পারে। আর 5 এবং 6 ব্যাপারটা সেম, সো জাস্ট খালি সূত্রটার মধ্যে একটু খালি পার্থক্য, বাট তোমাকে মানসিক পুরোটাই করতে হবে, মানে পুরোটা অঙ্ক তোমাকে সলভ করতে হচ্ছে। তবে 4 নম্বর সূত্রটার অঙ্ক খুবই কম আসে, আমি খুবই কম কিছু সংখ্যক কলেজে এই কোশ্চেনটা পাইছি। তারপর আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া রাখার জন্য আমি কোশ্চেনটা দিয়ে রাখলাম। আশা করি এর বাইরে টুকটাক তেমন বেশি কিছু কাজে লাগবে না। যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাকে এর বাইরেও টুকটাক কিছু সূত্র আছে, সেগুলো আমি তেমন একটা কেয়ার করছি না আপাতত। তোমাদের প্রয়োজন হলে তোমরা একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের সূত্র সম্পর্কে আলোচনা। আমরা এবার যে কাজটা করবো, তোমরা সূত্রগুলো খুব সুন্দর করে নোট করে ফেলবা। এবার আমি যে কাজটা করবো, এবার আমি তোমাদের এক এক করে বিভিন্ন বক্সগুলোকে ক্রিয়েট করব এবং তারপর সেখান থেকে এগুলোকে সলভ করব। আশা করি তোমরা বুঝতে পারছো কোথায় কি করতে হবে না করতে হবে। ওকে, সো তাহলে শুরু করা যাক। একটু পরেই আমি পুরোটা বক্স আগে বোর্ডে সম্পূর্ণ তুলে ফেলি, তারপরে আমি ভিডিওটা তারপর অন করব, যেন মোটামুটি আমার প্রত্যেকটা বক্স করতে যেহেতু আমার অনেক সময় লেগে যাবে, তাহলে আমার টাইমটা আমি একটু সেভ করতে পারবো। ওকে, এখন তোমাদের আমি শিখাবো কিভাবে গাণিতিক গড়, ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান এই তিনটা বিষয় তুমি বের করতে পারবা। তুমি দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা বক্স দেওয়া আছে, মোটামুটি যেটুকু সম্ভব চেষ্টা করছি বক্সটাকে সুন্দর করে রাখার জন্য। সো মোটামুটি সুন্দর করে বানাইলাম। এখন এই বক্সটা থেকে মূলত আমরা কাজ করব। এখন আমাদের কোশ্চেনে কি কি দেওয়া থাকবে তা আমি একটু জানি। ফার্স্ট অফ অল তোমাদের কোশ্চেনে এই ফার্স্টটা এবং সেকেন্ডটা এই দুইটা পার্ট তোমাদের দেওয়া থাকবে, অর্থাৎ C.I and F.I এই দুইটা লাইন তোমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। C.I হলো শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভাল, আর F.I হলো ফ্রিকোয়েন্সি বা যেটাকে আমরা বলি গণসংখ্যা। ওকে, এই দুইটা পার্ট তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। অর্থাৎ যদি এরকম কোনো পার্ট তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা গাণিতিক গড়, ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান কিভাবে বের করবা তা মূলত এখন আমি জানাবো। আমরা নতুন করে তিনটা পার্ট তৈরি করছি, xi এর পার্ট, fi and fi.xi স্কয়ার। ওকে, এখন আমি দেখাচ্ছি কিভাবে কি করছি। আশা করি তোমরা এগুলো জানো অবশ্য। তো xi টা কিভাবে করে বের করছি, শ্রেণী মধ্যমান। xi মানে তোমরা জানো যে শ্রেণী মধ্যমান কিভাবে বের করে, 5 এবং 10 যোগ করছি, তাকে 2 দ্বারা ভাগ করছি, বুঝতে পারছো? 7.5। সিমিলারলি 10 এবং 15 যোগ করছি, তাকে 2 দ্বারা ভাগ করছি। অর্থাৎ যেটাকে আমরা মধ্যমান বলি, সেই মধ্যমানটা আমরা যেভাবে করে বের করতে শ্রেণী ব্যবধানের সাহায্য নিয়ে সেভাবে করে আমরা xi লাইনটাকে বের করলাম। আশা করি বুঝতে পারছো। fi কি করছি, fi এর সাথে xi গুণ করছি, জাস্ট এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে এই রেজাল্ট, এটার সাথে এটা গুণ করে এই রেজাল্ট। ওকে, এরপরে fi.xi স্কয়ার কি করছি, আমি xi এর মানগুলোকে স্কয়ার করছি, তার সাথে ওই বরাবর fi এর মানটাকে গুণ করছি। অর্থাৎ প্রথমে 7.5 কে আমি স্কয়ার করছি, যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টের সাথে আমি 18 কে গুণ করছি, তারপর এটা লিখছি। সিমিলারলি 12.5 কে আমি প্রথমে স্কয়ার করছি, তারপরে তার সাথে 30 কে গুণ করছি, পাইছি এই রেজাল্ট। এইভাবে করে আমি কন্টিনিউয়াসলি সবগুলো আমি একের পর এক কাজ করে fi.xi স্কয়ার এর লাইনটা বের করছি। আশা করি বুঝতে পারছো। এখানে একটা বিষয় আমি যেটা বলবো, যে নিচে কিছু কাজ করছি আমি, তাদের মধ্যে একটা দেখতে পাচ্ছ n ইকুয়াল টু n কি তোমরা জানো যে fi সবগুলোকে সমষ্টি করলে সেখান থেকে n পাওয়া যায়, আর সমষ্টি মানে তো যোগফল, সামেশন করছি। আর এই fi.xi কে সবগুলোকে আমি সামেশন করছি, মানে যোগফল বের করছি। দেখো লেখা আছে সামেশন fi.xi ইকুয়াল টু সামথিং, যে রেজাল্টটা বের হয়। অর্থাৎ এখানকার প্রত্যেকটা ভ্যালুকে একসাথে করে যোগ করার পর আমি 3590 পাইলাম, যাকে বলবো আমরা সামেশন fi into xi। সিমিলারলি এই পাশের টোটাল লাইনটাকে আমি এখন সবগুলোকে যোগ করে বের করলাম, সামেশন fi.xi স্কয়ার। সো আশা করি পুরো পার্টটাকে কাজ করে তোমরা এটা বুঝতে পারছো। এই জন্যই আমি একটু বক্সগুলোকে একটু প্রথমে আমি খুব সুন্দর করে একটু তৈরি করে নিলাম। এবার আমি মূলত এখন অঙ্কগুলোতে চলে যাব। প্রথমে আমরা দেখব যে গাণিতিক গড় কিভাবে এখান থেকে বের করা যায়। ওকে, তো আমরা কিন্তু গাণিতিক গড়ের সূত্র কিন্তু জানি। x বার, আমি ফার্স্ট যে কাজটা করব, আমি পয়েন্ট দিব 1 2 3, এক নাম্বার যে সূত্রটা ইউজ করে x বার ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, সামেশন fi.xi বাই কি ছিল l। আর আমাদের দেখো সামেশন fi.xi এর মান কিন্তু আমাদের জানা আছে, 3590 ডিভাইডেড 172।
এখানে যদি আমি কাজ করি তাহলে অলমোস্ট আমি এখান থেকে পাবো 3590172 20.8720, তার মানে 87 প্রায় অলমোস্ট পাওয়া যায়। প্রত্যেকটা অ্যান্সারকে তোমরা কিন্তু 20 লাগবে, মানে প্রায় কথা লাগবে। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে গাণিতিক নির্ণয় করতে পারলাম। এরপর আমরা দেখবো এখান থেকে কিভাবে করে ভেদাঙ্ক নির্ণয় করা যায়। সো ভেদাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যেটা মাথায় আনতে হবে সেটা হলো ভেদাঙ্কের সূত্রটা আমাকে মাথায় আনতে হবে। আমি গাণিতিক গড়ের পার্টটা মুছে দিচ্ছি। আমরা দেখবো ভেদাঙ্ক কিভাবে করে নির্ণয় করা যায়। সো আমরা লিখবি, মনে করে দেখো সিগমা স্কয়ার অথবা এস স্কয়ার, যে যেটা লেখে কোনো সমস্যা নাই, সামেশন fi xi স্কয়ার বাই n মাইনাস, একটু সুন্দর করে লিখি, সামেশন fi xi বাই n হোল স্কয়ার। ওকে, এবার আমি শুধুমাত্র আমার যে মানগুলো জানা ছিল সেই মানগুলোকে আমি এখানে বসাবো, আর কোনো কিছুই না। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটার মান আমি বের করছি 89475। আমি একটা সাজেশন করবো তোমাদেরকে, তোমরা মানগুলোকে একটু চেক দিয়ে নিও। আসলে আমি একটু দ্রুত করে করছি তো, কোনো জায়গায় কোনো একটা অক্ষর সামথিং আমি হয়তো ভুল লিখতে পারি, তোমরা একটু চেক করে নিবো অঙ্কগুলো করার সময়, ঠিক আছে? n কত ছিল আমাদের 172, কারণ এই অঙ্কগুলো তো অনেক সময় খেয়াল থাকে না মানগুলোর কথা, বা ক্যালকুলেটর প্রেস করতে এলোমেলো হয়ে যেতে পারে। আর এইটা পুরাটা, এই পুরাটা এটা কত, সামেশন fi xi কত 3590, n কত 172, উপরে স্কয়ার ছিল থাকবে। এই টোটাল দেখ, এখন আমি ক্যালকুলেটরে টান দিয়ে দেখবো আমার রেজাল্টটা কত আসে। 89475 বাই 172 মাইনাস হোল ব্র্যাকেট আসবে 3590 বাই 172 হোল স্কয়ার। এখানে আমরা কাজ করলো অলমোস্ট পাচ্ছি 84.559, তার মানে 84.56 লিখতে পারি এটাকে। আর যদি দশমিকের পর 4 দশমিক চাই তাহলে 4 দশমিক পর্যন্ত করবো, আমি এজ ইউজুয়াল দশমিক পর্যন্তই করছি। সো রেজাল্ট আমি পাচ্ছি 84.56। ওকে, এখন এখান থেকে আমরা কিন্তু সাকসেসফুলি ভেদাঙ্ক নির্ণয় করতে আমরা পারলাম। এবার আমরা একটু দেখবো যে এখান থেকে কিভাবে করে পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়। খুবই সোজা কথা, পরিমিত ব্যবধান যখন বের করতে হবে তখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি চাইলে প্রথমে ভেদাঙ্ক বের করার পরে তারপর তুমি লিখবা, সুতরাং পরিমিত ব্যবধান s equal to root over, এই যে অ্যানসারটা আমি পাইছিলাম সেই অ্যানসারটাকে খালি রুট করে দিবা 84.56। তুমি এটাকে কিন্তু সিগমা ইউজ করতে পারো, সিগমা অর এস, যে যেটা ইউজ করে, যার কাছে যে অক্ষরটা লিখতে ভালো লাগে সে ওইটাই লিখো, আমার তরফ থেকে কোনো অবজেকশন নাই। আচ্ছা, এটাকে এখন রুট করলে আমি যে অ্যানসারটা পাবো সেটা আমাদের পরিমিত ব্যবধান বের হবে। সো রুট অ্যানসার এখানে কাজ করে 9.19 মতো অলমোস্ট একটা অ্যানসার আসে। আমি মানগুলোকে আরেকবার একটু চেক দিয়ে দেখি আমাদের এখানে মানটা কেমন আসছিল। 89475 বাই 172 মাইনাস 3590 বাই 172 হোল স্কয়ার। আমি ওই পুরো মানটাকে একসাথে রুট করে দিই, তাহলে এখানে যদি রুট অ্যান্সার করি তাহলে আমি 9.19 পাচ্ছি। আর যদি আমি শুধুমাত্র এইটুকু অ্যান্সার করি তাহলে 84.56, তার মানে হ্যাঁ 9.19 পর্যন্ত মোটামুটি আসে। সো এই অঙ্কের অ্যান্সার আমরা পাবো 9.19 অ্যান্সার। ওকে, আমি আরেকবার চেক দিলাম এই কারণেই, কারণ আমি আসলে দশমিকের পরে সবগুলোকে মান নেওয়ার পরে আমি দেখতে চাচ্ছিলাম যে মানে কোনো ভেরিয়েশন আছে কিনা। এই দেখলাম যে না, মোটামুটি মান খুবই কাছাকাছি মানে আসে, দ্যাটস ওয়াই আমি আরেকবার একটু চেক দিলাম। সো দরকার নাই, যেহেতু আমি আরেকটা বিষয় হলো যেহেতু আমি এখানে 2 দশমিক স্থান মতো গ্রহণ করছি, আর কিন্তু এখানে দশমিকের পরে আমি মোটামুটি 5-6টা ঘর পাইছিলাম। আচ্ছা বাদ দাও, তাহলে তোমরা এভাবে 2 দশমিক পর্যন্ত করলে আশা করি তোমাদের হয়। তারপরে একটু কাছাকাছি মান থেকে যদি অনেক দূরে চলে যায় তাহলে তুমি দশমিকের পরে আমি সাজেস্ট করবো 4 ঘর বা 3 ঘর নিয়ে করে দেখতে পারো, সেক্ষেত্রে তুমি হয়তো অ্যাবসলিউট ভ্যালুটা পাবা। আর প্রায় লিখলে আশা করি তোমার তেমন কোনো প্রবলেম তোমার হবে না। সো মোটামুটি আমাদের তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমি যেটা আশা করি তোমরা এটা বুঝতে পারলাম যে কিভাবে করে তোমরা এইরকম সিআই মানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে গাণিতিক গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এই 3টা পার্ট তোমরা বের করতে পারবা। ওকে, এবার আমি তোমাদের নেক্সট টপিক
গড় ব্যবধানটা দেখাবো। এখন তোমাদের আমি দেখাবো কিভাবে করে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। সো আমি ঠিক আগে যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কটারই আমি একই রকম অঙ্ক থেকে তোমাকে এটাও দেখাচ্ছি যে এখান থেকে তুমি চাইলে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে পারবে। তো ক্লাস ইন্টারভাল অর্থাৎ শ্রেণীব্যাপ্তি তুমি সারণীটা দেখতে পাচ্ছ, তুমি গড় সংখ্যা দেখতে পাচ্ছ। গাণিতিক গড় নির্ণয় করতে তোমাকে এভাবে 1 2 3 4 5 6টা করতে হবে অলমোস্ট। তাহলে তুমি এক্স আই বের করতে পারবে। এক্স আই তো এই পর্যন্ত আশা করি বুঝতেই পারছো, এই পর্যন্ত একটা আমি বললাম। নতুন করে আমি শেষের দুইটা বক্স করছি আমাদের সূত্র মোতাবেক ফেলার জন্য। আমি কিভাবে করে কি করছি আমি একটু বলি, তোমাদের বুঝতে পারবে। তাহলে এই এফ আই এক্স আই বক্স বের করার পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারছো। এই লাইনটা বের করতে হবে তোমাকে কি হবে, এই চিহ্নটা আমরা লিখব মডুলাস, মডুলাস এক্স আই মাইনাস এক্স বার। অর্থাৎ মডুলাসের কাজটা কি, যে যদি ভেতরে যদি কোনো নেগেটিভ নাম্বার পাওয়া যায় তাহলে সেটা কিন্তু অ্যান্সারটা পজিটিভ বলে তোমাকে বিবেচনা করতে হবে, আর যদি ভেতরে পজিটিভ পাওয়া যায় তাও সেটা পজিটিভই হবে। অর্থাৎ মডুলাস করলে অলওয়েজ অ্যান্সারটা পজিটিভ, সোজা কথা। তাহলে এখন এখানে মূল বিষয়টা কি, যে এক্স আই এর লাইনটা আমাদের এইটা। আমি যে কাজটা করছি, আমি প্রথমে এখান থেকে গড় বের করে নিয়েছি। তুমি দেখতে পাচ্ছ গড়টা আমাদের লাগবে, আমরা সাধারণ যে গড়টা সেই গড়টা প্রথমে আমি একটু বের করে নিয়েছি, কারণ এই গড় এক্স বার মানে তো গড়, এই গড়টা বের করতে না পারলে আমি এই দুটো লাইনকে ক্রিয়েট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি এক্সট্রা ভাবে এক্স বারের মানটা, যেটা আমি তোমাকে একদম প্রথমে দেখাইছি আজকে, সেটা বের করে নিয়েছি 20.87। সো এই গড়ের মানটা বের করে নেওয়ার পর আমি যে কাজটা করছি, এই 7.5 থেকে এই গড়ের মানটাকে আমি এইভাবে করে বিয়োগ করছি। একদম সোজা কথা বলতে গেলে আমি যে কাজটা করছি, আমি লিখছি প্রথমে ক্যালকুলেটরের মডুলাস বাটন আছে, তোমরা চাইলে শিফট দিয়ে HYP হাইপ নামে একটা বাটন আছে, সেই বাটনটা প্রেস করলে তোমাদের সরাসরি ক্যালকুলেটরে মডুলাস বাটনটা কিন্তু চলে আসবে। আমরা বলতেছি তোমরা শিফট বাটনে প্রেস করে HYP হাইপ নামে একটা বাটন পাবা, এই বাটনটাতে প্রেস করলে আশা করি তোমরা মডুলাস চিহ্নটা পেয়ে যাবে। এই যে এই চিহ্নটা, এই মডুলাস চিহ্নটা পেয়ে যাওয়ার পর তুমি যে কাজটা করবা সেটা হলো, আমি একটা করে দেখাচ্ছি তোমাকে। তো এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই কত 7.5, আমি লিখবো ক্যালকুলেটরে 7.5 মাইনাস এক্স বারের রেজাল্ট কত 20.87, 20.87 আমি লিখবো। লেখার পর আমি ইকুয়ালি প্রেস করবো, আমি আমার অ্যান্সারটাকে পেয়ে যাবো এবং সেই অ্যান্সারটা পাবো অলমোস্ট 13.37। এই একই রকম ভাবে আমি 12.5 থেকে এই এক্স বারের মানটাকে আমি মডুলাস করছি, 17.5 থেকে এক্স বারের মানটাকে মডুলাস করছি, আর 22.5 থেকে এক্স বারের মানটাকে মডুলাস করছি। এভাবে কন্টিনিউয়াসলি মানগুলোকে বের করে সেটা আমি এই লাইনের মধ্যে লিখছি, যেটা তুমি দেখতে পাচ্ছ পঞ্চম যে পার্টটা 1 2 3 4 5, এই যে এই মানটা হলো আমি এভাবে করে বের করছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে কি করছি। আমি আবারও বলতেছি, আমি এক্স বার অর্থাৎ এক্স আই থেকে এক্স বারের মানটাকে বিয়োগ করছি, করার পর যে অ্যান্সারটা পাই সেটা আমি এভাবে করে কন্টিনিউয়াসলি লিখছি। এরপরে শেষ যে লাইনটা দেখতে পাচ্ছ 6 নাম্বার যে বক্সটা, এই 6 নাম্বার বক্সটা আমি কি করছি সেটা হলো এই এফ আই এর যে লাইনটা আছে না, এই এফ আই এর সাথে এই লাইনটাকে গুণ করছি, যেটা আমি 5 নাম্বার বক্সে বের করছি, অর্থাৎ সেকেন্ড এন্ড ফিফথ দুইটা বক্সকে গুণ করছি। তার মানে 18 এর সাথে আমি 13.37 কে গুণ করে এটা লিখছি, 30 এর সাথে 8.37 কে গুণ করে এটা লিখছি, 46 এর সাথে 3.37 কে গুণ করে আমি এটা লিখছি। এভাবে করে কন্টিনিউয়াসলি আমি সবগুলা করছি। এন্ড ফাইনালি এই যে লাস্ট যে বক্সটা পাইছিলাম এফ আই ইনটু মডুলাস এক্স আই মাইনাস এক্স বার, এই টোটাল অ্যান্সারটাকে আমি সামেশন করছি এবং অর্থাৎ যোগফল বের করছি। দেখতে পাচ্ছ সামেশন অফ এফ আই ইনটু মডুলাস এক্স আই মাইনাস এক্স বার, এর ফুল রেজাল্ট আসছে অলমোস্ট 1293.92 আমার ক্যালকুলেটর অনুসারে এটা আমার আসছে। সো এই হলো একটা কাজ, এছাড়া আমি আর বক্সের মধ্যে তেমন কোনো কাজ করি নাই। এই কাজগুলো করার মূল উদ্দেশ্য ছিল আমাদের গাণিতিক, যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই সেই সূত্রটাকে আমি যখন ইউজ করব তখন সেই সূত্রের মধ্যে আমার এই মানগুলোকে প্রয়োজন হবে। কিভাবে, আমি একটু সূত্রটা তোমাকে একটু লিখে দেখাচ্ছি। আমরা যে সূত্রটা পড়ছিলাম তোমাদের আমি শুধু এই সূত্রটা লিখে দিছিলাম, আমি লিখতেছি গড় ব্যবধান সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার বাই কি ছিল এন। এটা আমাদের কিন্তু মূল সূত্রটা ছিল, তোমরা একটু খেয়াল করে দেখো, সামেশন এফ আই ইনটু এক্স আই মাইনাস এক্স বার বাই এন। সো এখানে আমি কিন্তু সমস্ত মান কিন্তু বের করে রাখছি। দেখো আমাদের মান এটা বের করা আছে, আমাদের এন, এই এন এর মানও বের করা আছে, জাস্ট খালি বসাই দিলে আমরা অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এটা বের করার জন্য তোমাকে কিন্তু এই মানটা বের করতে হবে এবং এই সম্পূর্ণ বক্স তোমাকে তৈরি করতে হবে। অঙ্কগুলো খুব ইজি, যেহেতু পরিসংখ্যানের অধ্যায় আর সারা জীবনে পরিসংখ্যান খুবই ইজি ব্যাপার, এটা আমি কখনোই কঠিন বলে আমার কাছে মনে হয় না। 1293.92 ওকে 172, এখানে কাজ করে পাচ্ছি 7.5227।
অলমোস্ট আমি এখান থেকে 7.523 লিখতে পারি। 7.5 লিখি, প্রায় লিখে দিব, তাহলে হয়ে যাবে। সো আশা করি এবার আমরা গাণিতিক গড় নির্ণয় করাও শিখতে পারছি। এরপরে নেক্সট যে পার্টটা আমি করবো সেটা হলো চতুর্থ ব্যবধান নির্ণয় করা। আমি এরপরে পার্টটা করবো। সেম আমি বক্সটা একটু ক্রিয়েট করে ফেলি, তারপর আমি আবার আসি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে করে তোমরা চতুর্থ ব্যবধান নির্ণয় করা শিখবা। এবং চতুর্থ ব্যবধান ব্যাপারটা খুবই সোজা একটা ব্যাপার, তবে অঙ্কটা একটু বড়, জাস্ট এই আর কি পার্থক্যটা, এছাড়া তেমন কোনো পার্থক্য নাই। তোমাদের সামনে একটা বক্স দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষাতে এই শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যাটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে চতুর্থ ব্যবধান অথবা চতুর্থ ব্যবধানাঙ্কটা বের করতে বলবে। আমি দুটোই দেখাবো এখন একসাথে। তো আমরা প্রথমত একটু দেখবো যে কিভাবে করে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তো আমরা জানি যে চতুর্থ ব্যবধান নির্ণয় সূত্র যখন আমি ফেলবো, দেখতে পাচ্ছ Q3 - Q1/2, তার মানে আমাকে Q1 এবং Q3 এর মানটা জানা থাকতে হবে। তাহলে আমি কেবলমাত্র এখানে ভ্যালুটা বসানোর পরে চতুর্থ ব্যবধান ইভেন চতুর্থ ব্যবধানাঙ্ক মানটা বের করতে পারবো। সো মোট কথা যেটা দাঁড়ালো, Q1 এবং Q3 মানটা আমাদেরকে বের করতে হবে। এখন আমি দেখবো যে কিভাবে Q1 এর মান এবং কিভাবে Q3 এর মানটা আমরা বের করতে পারি। ওকে, তাহলে শুরু করা যাক। এখানে এটা খুব ভালো করে দেখবা, এটা যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু এর পরেরটা কিন্তু ভালো মতো পারবা। ওকে, যদি আমি এরপরে চতুর্থ ব্যবধানের অঙ্ক আরেকটা করে তোমাদের দেখাবো, যেন তোমাদের আরেকটা সিস্টেমে মাঝে মাঝে পরীক্ষাতে আসে, সেটা তোমাদের জানাটা দরকার, সেটা তোমাকে আমি এখন একটু দেখাচ্ছি। ওকে, তো এখানে ব্যাপারটা হলো আমাদের Q1 এর মানটা বের করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম যে বিষয়টা মাথায় আনতে হবে সেটা হলো এই n × 1/4 এই পার্টটাকে নিয়ে আমাদের কিছুক্ষণ ভাবতে হবে। সো এই পার্টটাই আমাদেরকে এই পুরো লাইনটার মান বলে দিবে। বুঝতে পারছো? দেখি কিভাবে হয়। n × 1/4, n তো বুঝতেই পারছো, লাস্ট যে রেজাল্ট এটা কিন্তু আমাদের n ছিল। তাহলে আমি যদি এখানে কাজ করি তাহলে 60 × 1/4, তার মানে আমি এখান থেকে অলমোস্ট 15 পাচ্ছি। চিন্তা করে দেখো, এই 15টা CF বরাবর, খুব ভালো করে 15 যে মানটা তুমি বের করলে n × 1/4, এই 15টা CF বরাবর কোন লাইনের মধ্যে অবস্থিত? অবশ্যই কিন্তু এই 25 লাইনের মধ্যে অবস্থিত, 10-এর মধ্যে কিন্তু না। এখানে তো 10 পর্যন্ত আছে, কিন্তু এখানে 15 বলতে কিন্তু 10-এর উপরে এরপরে যে ধাপটা আছে, এরপরে যে ঘরটা আছে 25 এখানের মধ্যেই আছে। তবে যদি এখানে আমি সাপোজ যদি আমি এখানে 26 পাইতাম, তখন কিন্তু আমি আর এই লাইনটাকে বলতাম না, তখন আমি বলতাম এই 41কে, তখন আমি এই লাইনটাকে তখন টার্গেট করে কাজ করব। যদি আমি এখান থেকে ধরো 57 পাইতাম, তখন আমি লাস্ট লাইনটাকে টার্গেট করে কাজটা করতাম। আশা করি বুঝতে পারছো যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার n × 1/4, এটার সাহায্যে তুমি বুঝতে পারবে যে তোমাকে কোন লাইনটাকে টার্গেট করে কাজ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। সো বুঝতেই পারছো, আমাকে এখন তাহলে সেকেন্ড যে লাইনটা আছে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, এই লাইনটাকে আমি এখন ফুলি টার্গেট করে এই Q1 এর সম্পূর্ণ মানটা বের করব। ওকে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? আমি LI পাচ্ছি, ওকে, আমি FC পাচ্ছি, আমি FM পাচ্ছি, আমি C পাচ্ছি। এই সমস্ত ডাটা আমাদের জানা দরকার, তাহলে আমরা খুব সহজেই Q1 বের করতে পারবো। সো যদি আমি LI এর কথা বলি, LI হলো যে লাইনটাকে টার্গেট করলাম সেই লাইন বরাবর একদম কর্নারে যে মানটা থাকে, যে নিম্ন সীমাটা থাকে, যেটাকে আমরা শুদ্ধভাবে বলি নিম্ন সীমা বাংলায়, এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি LI এর মান। কার মানে এটা LI কত, তার মানে কত পেলাম 60। ওকে, FC কত? যে লাইনটাকে আমি টার্গেট করছি, যেহেতু আমি এই সেকেন্ড লাইনটাকে টার্গেট করছি, এই যুক্তি থেকে বুঝতে পারলাম কিভাবে কোনটাকে টার্গেট করব। এটা কিন্তু না বুঝতে পারলে তুমি কিন্তু বুঝবে না যে কোন লাইন তোমার মূল টার্গেটের লাইন। সো FC হলো যে লাইনটাকে টার্গেট করলাম সেই লাইন বরাবর FI, অর্থাৎ সেই লাইন বরাবর তার আগের লাইনের ক্রমযোজিত গণসংখ্যার মান হলো FC, তার মানে 10। আমি আবারও বলছি, FC হলো আমরা যে লাইনটাকে টার্গেট করলাম তার পূর্ববর্তী লাইনের ক্রমযোজিত গণসংখ্যাকে বলা হচ্ছে FC, তার পূর্ববর্তী লাইন, তার মানে তার ঠিক আগের লাইনে। FM কত? যে লাইনটাকে টার্গেট করছি ওই লাইন বরাবর FI এর যে মানটা, এটা হলো অ্যাকচুয়ালি FM 15। FM আবার কেউ রেডিও ভেবো না। C হলো যে লাইনে টার্গেট করছি সেই লাইন বরাবর এই যে ব্যবধানটা না, শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধানটাকে আমরা বলবো মূলত সির মানটা, যেটাকে আমরা আগে 19H দ্বারা প্রকাশ করতাম। ব্যাপারটা একই। তো 60 থেকে 70 যদি আমি হিসাব করা যায়, তাহলে আমি এখান থেকে কত পাবো? অলমোস্ট শ্রেণী ব্যবধান যদি আমি হিসাব করি 10 মতো পাওয়া যায় পার্থক্যটা। ঠিক আছে, তাহলে আমি এখানে 10 লিখতে পারি। ওকে, এখন আমি সমস্ত মান ওখানে বসাই দেব, আমার আর কোনো কাজ নাই। তাহলে আমি LI এর মান কত পাচ্ছি? 60 প্লাস এটাকে মান কত পাচ্ছিলাম? 15। FC কত বের করছিলাম? 10। FM কত বের করছিলাম? 15। C কত বের করছিলাম? 10।
এখান থেকে দেখতে হবে মানটা কত আসে, একটা বক্স করে রাখলাম। তাহলে আশা করি আমরা Q1 এর যে কাজটা, এই P1 এর ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে করে তোমরা Q3 টা বের করবে। Q3 বের করাটা অনেক সোজা, জাস্ট খালি এখানে n × 1/4 লিখছিল না, এখন শুধু খালি লিখবো এখানে n × 3/4, n × 3/4 লিখবে এখানে। দেখো কত আসে, 3 × 60/4, এখানে কাজ করলে 45 পাচ্ছি আমরা। এখান থেকে কত পাচ্ছি, 45। তাহলে 45 বলতে কোন লাইনটাকে মিন করছে, এই লাইনটাকে না তারপরের লাইনটাকে? না, এই 56 যে লাইনটা, এই লাইনটাকে আমি এখন মূল টার্গেট করে কাজ করব, কারণ এই 56 সংখ্যাটার মধ্যে কিন্তু 45 কথাটা লুকিয়ে আছে। 41 এর পর্যন্ত নাই, কারণ এখানে তো 41 পর্যন্ত নির্দিষ্টভাবে আছেই, আর এখানে 56 পর্যন্ত আছে এরপর থেকে। তাহলে এটা হবে আমাদের এই লাইনটাকে টার্গেট করতে হবে, যেহেতু 45 কে আমি কাজ করব। সো একই কথা, যদি আমি এই লাইনটা বের করি, একটু মুছে দিয়ে এগুলো করি, কারণ আমাকে কিন্তু এখানেও কিন্তু এই মানগুলো কিন্তু আমার লাগবে। দেখো এই যে সমস্ত কিছু আমাদের কিন্তু লাগবে। ওকে, তাহলে এলআই কোনটা হবে, যে লাইনটা টার্গেট করলাম তার ঠিক একদম কর্নারে নিম্ন সীমা, যেটা শ্রেণীর নিম্ন সীমা, এটা হলো আমাদের এলআই এর মান, তার মানে 80। এফসি কোনটা, এফসি হলো যে লাইনটা টার্গেট করছি তার ঠিক আগের লাইনের ক্রমযোজিত গণসংখ্যা, এফসি। ওকে, তাহলে এটা কত পাচ্ছি, 41। এফএম কি, যে লাইন টার্গেট করলাম ঠিক সেই লাইনের এফআই বরাবর যে মানটা থাকবে, এটা হলো এফএম 15। সি কোনটা, যে লাইন টার্গেট তার ব্যবধান কত, সেই 10ই। এখন এখানে মান বসানো যাক, আর কোনো কাজ নাই। সো L1 80 প্লাস 45 মাইনাস এফসি ভ্যালুটা কত, 41, ঠিক আছে। এফএম কত, 15 × 10। দেখতে হবে এইখানে মানটা আমি কত পাই, দুইটা মানকে বের করা যাক এখন। 60 প্লাস 15 মাইনাস 10/15 × 10, এখানে কাজ করে আমি পাচ্ছি 65.33 মতো অলমোস্ট একটা মান আসে। 65.33, ও 63.33। ওকে, আর যদি নিচেরটাকে কাজ করি, 80 প্লাস 45 মাইনাস 41/15 × 10, এখানে কাজ করলে আমি পাচ্ছি 82.67। সো আমি চতুর্থ ব্যবধানের যে সূত্রটা, যেটা আমি জানি, সেই সূত্রের মধ্যে সহজে এখন মান বসাইতে পারবো। 82.67 মাইনাস 63.33/2, যদি কাজ করা যায় অ্যান্সার মাইনাস 63.33/2, এখানে কাজ করলে অলমোস্ট পাবো আমি 9.67 মতো আসে অ্যান্সারটা, অলমোস্ট 9.67। তাহলে এই যে মানটা দেখতে পাচ্ছ 9.67 যে মানটা, এই মানটা হলো এই যে বক্সটা দেওয়া ছিল, এই বক্স থেকে আমরা কি বের করতে পারলাম, চতুর্থক ব্যবধান। এখন যদি একই রকম ভাবে তোমাকে চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে বলে, তখন কি করবা, তোমার কাছে তো মান জানাই আছে, তুমি এই মান দেখে সহজে চতুর্থক ব্যবধানাঙ্কটা বের করতে পারবে। তো তাহলে আমি এখন এখান থেকে লিখবো, সেটা হলো চতুর্থক ব্যবধানাঙ্ক। সূত্রটা কি বলবা, Q3 minus Q1 by Q3 plus Q1 into 100%। ওকে, তাহলে এখানে Q3, where is Q3 মানটা কত, 82.67 minus 63.33, 82.67 minus 63.33 into 100%। দেখা যাক আমি এখান থেকে কত পাই। সো 82.67 minus 63.33 divided 82.67 minus 63.33 into 100%। সো এখানে তো দেখি আমি ফুল অ্যান্সার 100 এ পাই। আচ্ছা, আমি একটু দেখি। এখানে মজার ব্যাপার কি, এখানে কাজ করলে আমি 100% রেজাল্ট পাচ্ছি, যদিও আসলে অন্যান্য অঙ্কতে 100% পাওয়া যায় না, সামথিং কম বেশি মান পাওয়া যায়, হয়তো বা এটা আনফরচুনেটলি ভাগ্যে লাগে গেছে। ও আচ্ছা, সরি, আমি এটা তুলতে একটু ভুল করছি, আমি এখানে প্লাস লিখি নাই, তাই তো বলি 100% তো হওয়ার কথা না। ওকে, তাহলে সেম লাইনটা লিখি, 82.67 minus 63.33, 82.67 plus 63.33 into 100%, পারফেক্ট। হ্যাঁ, 13.25% পাচ্ছি আমরা,
13.25%। এটা আমাদের চতুর্থক ব্যবধানাঙ্কের মান। যদি বের করতে বলে এভাবে করে তোমরা বের করতে পারবা। এখন আমরা শিখব একটু ডিফারেন্ট সিস্টেমের চতুর্থক ব্যবধান নির্ণয় করা। যদিও আসলে এই কথাটা ডিফারেন্ট না, প্রায় সেম, বলতে পারো 95%ই সেম। এর আগে আমরা যেটা শিখলাম এখনো ঠিক সেটাই শিখবো, তবে এখানে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি একটু বলে দিতে চাচ্ছিলাম, দেখে এটা আমি নতুন করে আবার করলাম। আগে আমরা যদি একটু শ্রেণী ব্যবধানটাকে একটু চেক করি, আগের অঙ্কটার মধ্যে সেখানে ছিল 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। খেয়াল করে দেখো, যেখানে কিন্তু প্রত্যেকটাকে তো একদম পুরো পারফেক্ট ভাবে ছিল 5 থেকে 10, তারপরে আবার ছিল 10 থেকে 15, তারপরে আবার ছিল 15 থেকে 20, তারপরে 20 থেকে 25। একটা সিরিয়াল ঠিক ছিল। এই বক্সটা আমাদের একটু পার্থক্য আছে। এখানে আছে 10 থেকে 16, 17 থেকে 22। এখানে কিন্তু 17 থেকে মানে 16 থেকে 22 এরকমটা কিন্তু না। এবং তারপরে দেখো 23 থেকে 28, তারপরে আবার 28 থেকে নাই, বরং 29 থেকে, মানে এক ঘর পর পর আছে। এই সমস্যাটা থাকলে, অর্থাৎ যদি এরকম এক ঘর পর পর থাকে, আগের অঙ্কগুলোর মধ্যে আর এই অঙ্কটার মধ্যে কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে। আগে ছিল 5 থেকে 10, আবার এখানে ছিল 10 থেকে 15, আবার এখানে ছিল 20 থেকে বা 15 থেকে 20, এরকম করে একটা সিরিয়াল ছিল। এখানে ঠিক সেটাই আছে, কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রকৃত শ্রেণীসীমা বের করে নিতে হবে। আমরা আগে যখন ওই 9-10 থাকতে, যখন আমরা একটা গ্রাফের অঙ্কগুলো করতাম, ওই তোমাদের মনে আছে কিনা, ওগুলোকে কি বলা হয়, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলা হয়, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলা হয়। তো সেগুলো যখন করতাম তখন কিন্তু আমাকে কিন্তু প্রকৃত শ্রেণীসীমাটা কিন্তু বের করে নিতে হইতো। অর্থাৎ এই 10 থেকে 16 আছে, এটাকে 9.5 থেকে আমি 16.5 ধরবো, অথবা আমি এটাকে 16.5 থেকে 12.5 ধরবো, মানে এই যে 17 থেকে 22 যে মানটা আছে। আবার দেখো এখানে 22.5 থেকে 28.5। আশা করি তোমরা এগুলো জানো। মানে নতুন, এটা তোমাদের নতুন কোনো কিছু না যে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করে ধরে নেওয়াটা, এটা তোমাদের কাছে নতুন কোনো কিছুই না। সো আর এফ আই মান তারপরে দেওয়া হয়েছিল, আর এফ আই এর মানটা থেকে ফলো করে আমি সি ডট এফ মানে ক্রমযোজিত গণসংখ্যার মানটাকে বের করছি। আমাদের ফাইনাল অ্যান্সার 50 আসে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে Q1 Q3 বের করতে হবে এবং চতুর্থ ব্যবধানটা বের করতে হবে। সেম আগের অঙ্কটাই আমি একটু দেখাচ্ছি। তাহলে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা কি বলবো, এটা কার মান? এটা কার মান বলো দেখি? এটা কিন্তু n এর মান। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে n = 50। তাহলে আমাদের যদি প্রথম যে কাজটা করা হয়, n × 1/4 = 50 × 1/4, তাহলে এখান থেকে আমরা কোন রেজাল্টটা পাই একটু দেখাই। যদি 50 দ্বারা 4 কে আমরা ডিভাইড করি, 50/4, অলমোস্ট আমরা 12.5 পাচ্ছি। কত পাচ্ছি আমরা এখান থেকে? 12.5। চিন্তা করো এই 12.5টা কোন ঘরের মধ্যে আছে? 12.5 9 এখানে আছে নাই, বরং এই যে 19-এর যে পাটা দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু 12.5। কারণ আবার 31-এর মধ্যে কিন্তু নাই, বরং এই লাইনটার মধ্যে পাবো। তার মানে এটা আমাদের আপাতত টার্গেট লাইন। এই যে লাইনটা, এই লাইনটা আমাদের আপাতত টার্গেট লাইন। এই লাইনটাকে আমরা এখন সব কাজ করব। Q1 এর টোটাল কাজটা আমরা এই লাইনটাকে ফলো করে করব। এখন ব্যাপারটা হলো আমাদেরকে এখান থেকে কি কি বের করে দিতে হবে। সোজা কথায় বলতে গেলে আমাদের এখান থেকে এফসি এর মানটা বের করতে হবে। সো আমি এখান থেকে লিখতে পারি এফসি, এফএম বের করতে হবে এন্ড সির মানটা বের করতে হবে, তাই তো? একটু চিন্তা করে দেখো, এফসির কথাটা কি ছিল? যে লাইন টার্গেট করব তার আগের লাইনের সি ডট এফ এর মানটা হবে এফসির মান। তাহলে এটা কার মান? এফসির মান। মানে নাই, যে লাইনে টার্গেট করব সেই লাইন বরাবর এফ আই এর যে মানটা হবে, এই মানটাকে আমরা কি বলবো? এফএম। কি বলবো? এফএম। এবার কথা হচ্ছে আমি সি বলতে আসলে কোনটাকে নিব, এটা আমাদের এখন মূল কথা, যে আমরা এখানে সি বলতে আসলে কত ব্যবহার করব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের সির মানটা তাহলে কত হবে? সি হবে আমরা যে লাইনটা আমরা টার্গেট করছি সেই লাইনের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমার এখানে কত ছিল? 23 থেকে যদি আমি 28 পর্যন্ত হিসাব করি, তাহলে ব্যবধানটা কত আসে? 23, 24, 25, 26, 27, 28, কত আসে? 6 আসে। তাহলে এখানে সির মান কত হবে? 6। কিন্তু আমাদের তো এখন এলআই এর মানটা বের করা বাকি আছে। সবকিছু মান জানছি, এখন শুধু এলআই এর মানটা জানবো। তাহলে এলআই বলতে আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এলআই বলতে এখানে বোঝাচ্ছে যে তুমি যে লাইনটাকে টার্গেট করছো সেই লাইন বরাবর এই যে মানটা দেখতে পাচ্ছ, একটু মার্কটা দেখাই, ঠিক সেই লাইন বরাবর প্রকৃত শ্রেণীসীমার নিম্ন, কি বলে এটাকে, এটা তো নিম্ন ভ্যালুটা যেটা হয়, ঠিক আছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা বলবো হলো বা এলআই এর মানটা। ব্যাপারটা কি বুঝতে পারছো? খেয়াল রাখতে হবে যে আগের অঙ্কটার মতনই আমাদের প্রকৃত শ্রেণীসীমার একদম কর্নারে, প্রকৃত শ্রেণীসীমার একদম কর্নারে নিম্ন যে ব্যবধানটা থাকে বা নিম্ন, এটাকে কি যেন বলে, আমার এখন কথাটা খেয়াল আসছে না, এই যে এই ভ্যালুটাকে আমরা বলবো হলো এলআই এর মানটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে এখান থেকে আমরা কিভাবে কি করতে পারি। তাহলে এলআই এর মান আমি এখান থেকে লিস্ট করতে পারলাম 22.5।
5। ওকে, এবার আমি এখানে আমাদের সূত্রের মধ্যে আমি সমস্ত মানগুলো আমি এখানে বসাই দেবো, আর কোনো কাজ নাই। তাহলে এলআই এর মান আমি লিখি 22.5 প্লাস n ইন্টু 1/4 এর মান আমি পাচ্ছি কত, 12.5। ওকে, এরপরে আর কি আছে, মাইনাস এফসি। এফসি এর মানটা কত পাচ্ছি আমি 9, এফএম এর মানটা কত পাচ্ছি আমি এখানে 10, ইন্টু সি এর মানটা কত পাচ্ছি 6। এরপর আমি দেখবো এখানে কাজ করলে আমার রেজাল্টটা কত আসে। তাহলে এই হলো আমাদের Q1 বের করার সিস্টেমটা। এবার আমি ঠিক এই একই সিস্টেমটাকে ফলো করে Q3টা বের করব। এইটা বের করব এখন। ওই একই রকম Q3 এর সময় আমরা কি করব, n * 3 লিখব এখানে, শুধু n * 3 লিখব। দেখি এখানে Q3 আমাদের কত রেজাল্ট দিচ্ছে। সো 3 * এত, তার মানে এখানে পাচ্ছি অলমোস্ট 37.5। চিন্তা করে দেখো 37.5টা সিএফ এর কোন ঘরকে ফলো করছে। 37.5 সিএফ এর কোন ঘরকে ফলো করছে, এখানে আসছে, কারণ 31 এর নাই, তারপরেরটা আছে 39। তার মানে এই লাইনটাকে আমি এবার সম্পূর্ণ ফলো করে আমাকে সলভ করব। তাহলে এই একই রকম ভাবে সমস্ত মান বের করব, সিএফ বের করব, এফএম বের করব, সি বের করব, এলআই বের করব। ওকে, তাহলে এফসি কি হবে, যে লাইন টার্গেট সেই লাইন বরাবর তার আগের লাইনের ক্রমযোজিত গণসংখ্যার মানটাকে আমরা কি বলবো, এফসি। আমাদের টার্গেট তো যেহেতু এই লাইনটা আপাতত, ঠিক আছে। তাহলে আমি এটাকে মান লিখতে পারি 31। এফএম কত, যে লাইন টার্গেট সেই লাইন বরাবর এফআই এর যে মানটা, এটাকে আমরা বলবো এফএম। তাহলে এটা 8 পাচ্ছি। সি বলতে ওই লাইনের যে ব্যবধানটা, শ্রেণী যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কত, এখানে তো 6 পাওয়ার কথা, 35, 36, 37, 38, 39, 40, হ্যাঁ 6 পাওয়া যায়। এলআই কি হবে, যে ঘর টার্গেট ওই ঘর বরাবর প্রকৃত শ্রেণীর নিম্ন সীমা। এই এখন খেয়াল আসছে কথাটা, যে এই যে লোয়ার যে ভ্যালুটা, এটাকে বলা হয় নিম্ন সীমা বলা হয়, 34.5। তাহলে এই মানটা আমি পাচ্ছি কত, 34.5। এবার আমি এভরিথিং এর মানগুলোকে এক এক করে আমার সূত্র অনুসারে আমি বসাই দেব, আর কোনো কাজ নাই। তাহলে 34.5 প্লাস n ইন্টু 3/4 এর মান কত, 37.5 মাইনাস এফসি এর মান কত, 31, এফএম এর মান কত 8, সি এর মান কত 6। দেন আমি দেখব এই পাশ থেকে কত রেজাল্টটা বের হয়। ওকে, আমাদের অঙ্ক একদম শেষ পর্যায়ে চলে আসছে আমরা। তাহলে 22.5 প্লাস 125, ও না 12.5 মাইনাস 9 ডিভাইডেড 10 ইন্টু 6। এখানে কাজ করলে আমরা 24.6 পাচ্ছি, 24.6। আর যদি এই পার্টটাকে কাজ করি, 34.5 প্লাস 37.5 মাইনাস 31/8 ইন্টু 6, হ্যাঁ 39.375 পাচ্ছি এখানে, 39.375। আমরা যে কাজটা করবো, সূত্রের চতুর্থ ব্যবধানের যে সূত্র সেটা ব্যবহার করব, 39.375 মাইনাস Q1 এর ভ্যালুটা কত, 24.6/2। দেখবো এখান থেকে আমাদের রেজাল্টটা কত আসে। সো অ্যান্সার মাইনাস 24.6/2। এখানে কাজ করলে আমি অলমোস্ট পাচ্ছি 7.3875, 7.3875। তুমি তোমার প্রয়োজন মতো দশমিকের পরে লেখা রাখো। এই ভ্যালুটা হলো আমাদের চতুর্থ ব্যবধানের মান। আশা করি তোমরা এখান থেকে চতুর্থ ব্যবধানের মানটা আমি কিভাবে কি বের করলাম তা তোমরা আশা করি বুঝতে পারছো। যদি সিমিলারলি এখান থেকে যদি আমাদের বলা হয়তো চতুর্থ ব্যবধানাঙ্ক বের করো, তাহলে কি করতাম, খুবই সোজা ব্যাপার। এটা মুছে একটু করেই দিই ব্যাপারটা। Q3 মাইনাস Q1 ওই যেটার মতনই বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এটাই তো। সো Q3 ভ্যালু তো আমাদের কাছে জানাই আছে, 39.375 মাইনাস Q1 কত, 24.6। 39.375 প্লাস 24.6 ইন্টু 100%। দেখতে হবে আমাদের এখানে কত রেজাল্ট বের হয়। 39.375 minus 24.6, 37 আবার কেন লিখছি 39। ওকে,
0.375 প্লাস 24.6 ইন্টু 100%। তাহলে এখানে কাজ করে আমি অলমোস্ট 23.09% পাচ্ছি। 09, হ্যাঁ 09 আসে, 23.09%। এটা আমাদের চতুর্থ ব্যবধানাঙ্ক, আর এটা ছিল শুধুমাত্র চতুর্থ ব্যবধানের মান। আশা করি এই অঙ্কটা থেকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে করে আমরা চতুর্থ ব্যবধানাঙ্কের মানটা বের করতে পারি। ভেদাঙ্কের অল্টারনেটিভ একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, ঠিক সেই সূত্রের একটা অঙ্ক দেখাই দিব। ওই অল্টারনেটিভ যে সূত্র লিখে দিয়েছিলাম সেই সূত্রটা যেন পরীক্ষার মধ্যে বাই চান্স যদি আসে অ্যাটলিস্ট তোমরা যেন সেটাকে সাকসেসফুলি করতে পারো। খুবই সোজা একটা অঙ্ক। কোশ্চেনটা আমি লিখে দিই আগে। আমি দেখতে পাচ্ছি উদ্দীপকে এস একটা সেট দেওয়া আছে 1 3 4 5, এভাবে করে লেখার কি দরকার আছে? 1 3 4 5, নেক্সট 7 9 10, 7 9 10। এস এর উপাদানগুলির পরিমিত ব্যবধান নির্ণয় করো বা ভেদাঙ্ক বের করো, যেটাই বলো আর কি। এস এর উপাদানগুলির পরিমিত ব্যবধান নির্ণয় করো। এটা আমাদের মূল কোশ্চেন। ওকে, আমরা দেখবো এই অঙ্কগুলোকে সলভ করতে হয় কিভাবে। খুবই খুবই ইজি একটা ব্যাপার, একদম ইজি একটা ব্যাপার। কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে। আমি এখানে 7টা তৈরি করব। রেজিস্টার একদম হলো। তাহলে এখানে যদি আমি লিখি তাহলে এই অঙ্কগুলোকে যেহেতু একটা ভ্যালুই আছে, জাস্ট এখানে লিখবো আমরা xi স্কয়ার, বাস যেটা শুধু আমাদের লাগবে 1 3 4 5 7 9 10। ওকে, 1 স্কয়ার মানে 1, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার 25, 7 স্কয়ার 49, 9 স্কয়ার 81, 10 স্কয়ার 100। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পরিমিত ব্যবধানে আমি অল্টারনেটিভ বা ভেদাঙ্কের অল্টারনেটিভ যে সূত্র লেখা দিয়েছিলাম, অর দিয়ে একটা সূত্র লেখা দিয়েছিলাম, ফার্স্টে মনে করে দেখবা, সেই সূত্রটা ইউজ করে আমরা অঙ্কটাকে সলভ করবো। ফার্স্ট অফ অল আমি সূত্রটাকে আগে লেখার চেষ্টা করব। আমরা জানি সিগমা স্কয়ার আগে ফার্স্টে আমরা সরাসরি ফার্স্টে ভেদাঙ্ক বের করি, তারপর পরিমিত ব্যবধান বের করব। সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন xi স্কয়ার বাই n মাইনাস whole summation xi by n whole square। তাই তো? তাহলে আমি একটু দেখবো সামেশন xi স্কয়ারের মানটা কি বের করা ছিল। তাহলে এইখানে একটা বক্স তৈরি করে মানটা বের করে নিলে দেখতে দারুণ লাগবে। সামেশন xi স্কয়ার আর এটা লিখবো সামেশন xi। এগুলোকে আবার যোগ করতে হবে। So 1 plus 3 plus 4 plus 5 plus 7 plus 9 plus 10, এখানে কাজ করলে 39 আসে অলমোস্ট। আর এখানে যদি কাজ করা যায় 1 plus 9 plus 16 25 49 81 100, 281 মতো আমরা অলমোস্ট এখান থেকে পাই। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে মানগুলো আমরা সেখানে খালি বসায় দিব। ওকে, এখন তাহলে আমরা কি কি মান বসাবো একটু দেখা যাক। আমাদের সূত্র অনুসারে সামেশন xi স্কয়ার এর মান জানা আছে 221, বসায় দেই 221। n কত? n বলতে কত বলো দেখি। n হলো এখানে কতগুলো উপাদান আছে? 1 2 3 4 5 6 7, কয়টা উপাদান আছে এখানে? 7টা। সো লিখে নিতে পারো n ইকুয়াল টু 7। সো 7 মাইনাস এইটা মান কত বের করছিলাম? 39 বাই 7 হোল স্কয়ার। যা আসবে আমাদের তাই লাগাতার নির্ণয় ভেদাঙ্কের মানটা বের হয়ে গেল। সো দেখি কত আসে। 281 বাই 7 মাইনাস 39 বাই 7 হোল স্কয়ার। এখানে কাজ করলে অলমোস্ট আমি পাচ্ছি 9.102। 9.102 পর্যন্ত লিখে দিই, 9.102। এটা হলো আমাদের ভেদাঙ্কের মান। যদি পরিমিত ব্যবধানের কথা বলা হয় তাহলে জাস্ট খালি এই মানটাকে আমি রুট করে দিব।
9.102 একসাথে দুইটা করে ফেললাম, আমি সরাসরি করে ফেললাম অ্যান্সারটা 3.01 মতো অলমোস্ট অ্যান্সার আসে 3.01। সো এটা হলো আমাদের অ্যাকচুয়াল কি বলে এটাকে পরিমিত ব্যবধানের মানটা। সো আশা করি বুঝতে পারছো যে এরকম করে যদি কখনো সেট দেওয়া থাকে সেখান থেকেও তুমি চাই ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান ব্যাপারটা তুমি নির্ণয় করতে পারবা, যদি তুমি বিষয়গুলো সম্পর্কে একটু অ্যাওয়ার্ড থাকো, তুমি যদি একটু যদি সচেতন থাকো তাহলে তুমি নিজেই সহজে করে ফেলতে পারবা। সো ফাইনালি মনে হয় আমাদের 10.1 এর যে টাইপের অঙ্কগুলো ছিল আমি তোমাকে ডিফারেন্ট কিছু জায়গা থেকে টেস্ট পেপার থেকে কিছু বই উদাহরণ থেকে কিছু অঙ্কগুলোকে একটু কালেক্ট করে নিজের মতো করে অঙ্কগুলোকে আমি একটু দেখাই দিলাম। ওকে, সো এগুলোই ছিল আজকে আমাদের কমপ্লিট। নেক্সট হয়তো আমরা 10.2 অধ্যায়টা করে ফেলবো। 10.2 অধ্যায়টার মধ্যে যেহেতু এটা প্রবাবিলিটি অঙ্ক, সো প্রবাবিলিটি সম্পর্কে যাদের ইন্টারেস্টিং আছে তাদের খুব ভালো লাগবে অধ্যায়টা। খুব বেশি কঠিন না, খুবই সোজা অধ্যায়, এবং বলতে পারো যে এই অধ্যায়ের থেকে একটু কঠিন লাগবে কারণ লাইনগুলো একটু পেঁচানো, এই আর কি, আর কোনো পেঁচ নেই। সো আজকে এই পর্যন্তই, বাই।